আধুনিক রাষ্ট্র আর ইসলাম কি একসাথে চলতে পারে? এই প্রশ্নটা কিন্তু আমাদের সময়ের অন্যতম বড় একটা বিতর্ক। কিন্তু ভাবুন তো, ব্যাপারটা কেমন হবে যদি এই বিতর্কের উত্তরটা হয়, না, এটা শুধু কঠিনই না, বরং থিওরিটিক্যালি ইম্পসিবল। ঠিক এই রকমই একটা বৈপ্লবিক আর প্রায় অবিশ্বাস্য ধারণা নিয়ে আজকে আমরা কথা বলবো ডক্টর ওয়াইল হল্লাকের অসাধারণ বই দ্য ইম্পসিবল স্টেট নিয়ে। চলুন গভীরে গিয়ে দেখি কেন তিনি এত বড় একটা কথা বলছেন। স্ক্রিনে যে ত্রিভুজটা দেখছেন সেটার দিকে একটু তাকান তো। এটাকে বলা হয় ইম্পসিবল ট্রায়াঙ্গল। দেখতে একদম বাস্তব একটা 3D জিনিসের মতো লাগছে, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো, জ্যামিতির নিয়ম অনুযায়ী বাস্তবে এরকম কোনো কিছু বানানো সম্ভবই না। এটা একটা ধাঁধা, একটা অপটিক্যাল ইলিউশন। আর ওয়েল হাল্লাক ঠিক এই জিনিসটাকে রূপক হিসেবে ব্যবহার করছেন। তিনি বলছেন আধুনিক ইসলামী রাষ্ট্রও ঠিক এই ত্রিভুজটার মতো একটা অসম্ভব ধারণা। আর এই অসম্ভব ত্রিভুজের ধারণা থেকেই হাল্লাক তার সবচেয়ে শক্তিশালী এবং বিতর্কিত কথাটা বলেন। তিনি বলছেন আধুনিক জাতিরাষ্ট্র বা নেশন স্টেট সিস্টেমের ভেতরে একটা সত্যিকারের ইসলামী রাষ্ট্র তৈরি করা তাত্ত্বিকভাবেই অসম্ভব। জাস্ট একবার চিন্তা করে দেখুন কথাটা। এটা কিন্তু শুধু একটা পলিটিক্যাল স্টেটমেন্ট না, এটা পুরো ধারণার গোড়াতেই একটা চ্যালেঞ্জ। কিন্তু প্রশ্ন হলো, কেন কেন তিনি এমনটা মনে করছেন? চলুন তার যুক্তির ভেতরে ঢোকা যাক। এখন প্রশ্ন আসতেই পারে, যিনি এত বড় একটা কথা বলছেন তিনি আসলে কে? আচ্ছা, ইনি হচ্ছেন ডক্টর ওয়াইল হাল্লাক। পরিচয়টা বেশ ইন্টারেস্টিং। তিনি একজন ফিলিস্তিনি খ্রিশ্চান স্কলার আর এখন কলাম্বিয়া ইউনিভার্সিটির একজন প্রফেসর। ইসলামী আইন আর দর্শন নিয়ে যারা কাজ করেন তাদের মধ্যে তাকে বিশ্বের সেরা কয়েকজনের একজন ধরা হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, তিনি ইসলামকে শুধু একটা ধর্ম হিসেবে দেখেন না, তার কাছে ইসলাম একটা পুরো সভ্যতা, একটা নৈতিকতার ফ্রেমওয়ার্ক। তার এই যে একটা নিরপেক্ষ একাডেমিক দৃষ্টিকোণ, এটাই তার কাজকে অন্যদের থেকে আলাদা করে তোলে। হাল্লাকের মতে মূল সমস্যা বা দ্বন্দ্বটা হলো রাষ্ট্র আর শাসন ব্যবস্থা, এই দুটো আইডিয়ার মধ্যে। তিনি বলছেন, দেখুন, আধুনিক রাষ্ট্র আর ইসলামের ঐতিহ্যবাহী শাসন ব্যবস্থা, এই দুটো শুধু দুইটা আলাদা সিস্টেম না, এদের চিন্তার জগৎটাই মানে প্যারাডাইমটাই পুরোপুরি উল্টো। এই স্লাইডের দিকে তাকালেই দেখবেন দ্বন্দ্বটা কত পরিষ্কার। বাম দিকে আছে মডার্ন স্টেট। এর চালিকা শক্তি কি? সার্বভৌমত্ব, বা সব ক্ষমতার মালিক হলো রাষ্ট্র নিজে বা জনগণ। আইনকে বানায় রাষ্ট্র নিজেই। আর এর মূল লক্ষ্য কি? দেশের উপর কন্ট্রোল রাখা আর ইকোনমিক গ্রোথ। এবার ডান দিকে দেখুন ইসলামিক গভর্নেন্সের ছবিটা। এখানে সার্বভৌমত্ব কার? একমাত্র স্রষ্টার। আইন থেকে আসে? শরিয়া থেকে, যা কিনা শাসকেরও উপরে। আর এর চূড়ান্ত লক্ষ্য কি? একজন নৈতিক মানুষ তৈরি করা। বুঝতেই পারছেন, এদের ভিত্তি বা ফাউন্ডেশনটাই একদম আলাদা। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা মডার্ন স্টেটের ডিএনএটা একটু চেক করি। এর জন্ম হয়েছে ইউরোপের ইতিহাসে, আর এর প্রধান কাজই হল সব ক্ষমতাকে একটা জায়গায় মানে কেন্দ্রে নিয়ে আসা। এই সিস্টেমটা ধর্মকে একটা ব্যক্তিগত ব্যাপার বানিয়ে রাখতে চায়, আর নিজে ভালো বা খারাপের বিচার থেকে দূরে থাকতে চায়, মানে নৈতিকভাবে নিউট্রাল বা আমরাল থাকার ভান করে। তাই হাল্লাক বলছেন এটা কোনো খালি কলসি না যে আপনি যা খুশি তাই দিয়ে ভরে ফেলবেন। এর নিজস্ব একটা চরিত্র আছে যেটা বদলানো প্রায় অসম্ভব। তো কি হয় যখন আপনি শরিয়ার মতো একটা নৈতিক জিনিসকে এরকম একটা ক্ষমতাশালী নৈতিকতাবিহীন মেশিনের ভেতর ঢুকানোর চেষ্টা করেন? হাল্লাকের উত্তরটা খুবই সোজা এবং ভয়ঙ্কর। ওই মেশিনটা শরিয়াকেই পাল্টে দেয়। এর আসল আত্মাটাই নষ্ট করে ফেলে। চলুন দেখি ঠিক কিভাবে এই ঘটনাটা ঘটে। দেখুন, কয়েকটা ধাপে পুরো ব্যাপারটা হয়। প্রথমে রাষ্ট্র তার নিয়ন্ত্রণের জন্য একটা ফিক্সড, সবার জন্য একরকম আইন চায়। দ্বিতীয়ত, এই কাজটা করার জন্য সে শরিয়ার বিশাল জ্ঞান ভাণ্ডার আর বিভিন্ন ব্যাখ্যা থেকে যে কোনো একটাকে বেছে নেয় আর সেটাকে সরকারি আইনের বইয়ে বন্দী করে ফেলে। তৃতীয় ধাপে কি হয়? এই যে বইয়ে বন্দী করা হলো, এর ফলে শরিয়ার যে প্রাণ ছিল, মানে এর যে ফ্লেক্সিবিলিটি বা বিভিন্ন ব্যাখ্যার সুযোগ ছিল, সেটা পুরোপুরি শেষ হয়ে যায়। আর শেষমেশ যা হয়, আইনটার ঐশী কোনো বিধান থাকে না। এটা হয়ে যায় শাসকের একটা পলিটিক্যাল টুল, ক্ষমতা ধরে রাখার হাতিয়ার। আর এই ড্যামেজটা কিন্তু শুধু আইনের জগতেই সীমাবদ্ধ থাকে না, এর ধাক্কা পুরো সমাজে গিয়ে লাগে। এক সময়ের স্বাধীন বিচারক বা কাজী, তারা হয়ে যান স্রেফ সরকারি চাকরিজীবী। মানুষের টাকায় মানে ওয়াকফের টাকায় চলা মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলে যায় সরকারের নিয়ন্ত্রণে। সমাজের গরিবদের জন্য যে ওয়াকফ সিস্টেম ছিল সেটাও রাষ্ট্র নিয়ে নেয়। এর মানেটা কি দাঁড়াচ্ছে? সোজা কথায় সমাজ তার অর্থনৈতিক, সামাজিক এবং বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা সবকিছু ধীরে ধীরে রাষ্ট্রের হাতে তুলে দিতে বাধ্য হয়। এই পয়েন্টটা বোঝানোর জন্য হাল্লাক একটা অসাধারণ উপমা ব্যবহার করেছেন। তিনি বলেন, শরিয়াকে একটা বিশেষ সফটওয়্যারের মতো ভাবতে পারেন। এখন আপনি কি সেই সফটওয়্যারটা যে কোনো হার্ডওয়্যারে মানে যে কোনো কম্পিউটার ইনস্টল করলেই চালাতে পারবেন? পারবেন না। সেটার জন্য একটা নির্দিষ্ট অপারেটিং সিস্টেম দরকার। ঠিক তেমনি
শরিয়ার জন্য একটা বিশেষ নৈতিক ও সামাজিক পরিবেশ দরকার, আর আধুনিক রাষ্ট্র তার নিজের চরিত্র দিয়েই সেই পরিবেশটাকে ধ্বংস করে দেয়। কিন্তু এখানেই গল্প শেষ না। হাল্লাকের আর্গুমেন্টটা আসলে আরও অনেক বড়। তিনি বলছেন এই যে ইসলামিক স্টেট বানানোর চেষ্টা, এটা আসলে একটা রোগের লক্ষণ মাত্র। আর রোগটা শুধু মুসলিমদের না, রোগটা হলো মডার্নিটির, মানে আধুনিকতার নিজেরই সংকট, যা আজ পুরো মানবজাতিকে একটা খাদের কিনারায় নিয়ে এসেছে। প্রথম সংকটটা দেখুন, আমাদের পরিবেশ। আধুনিক রাষ্ট্র আর তার পার্টনার ক্যাপিটালিজমের চোখে প্রকৃতি কি? কোনো জীবন্ত সত্তা না, এটা জাস্ট একটা রিসোর্স, মানে ভোগ করার জিনিস। নদী, বন, পাহাড় সবকিছুই হলো কাঁচামাল। আর এই সীমাহীন ভোগের মানসিকতার কারণেই আজ আমরা ক্লাইমেট চেঞ্জ আর ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখে দাঁড়িয়েছি। এরপর আসে দ্বিতীয় সংকটটা, ক্যাপিটালিজম বা পুঁজিবাদের একচেটিয়া রাজত্ব। আধুনিক রাষ্ট্রের কাছে সাকসেস মানে কি? জিডিপি বাড়ছে কিনা, ইকোনমি বড় হচ্ছে কিনা, কিন্তু মানুষ হিসাবে আমরা নৈতিকভাবে ভালো হচ্ছি কিনা সেটা তার মাথা ব্যথা না। আর যখন লাভ করাই একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়, তখন সমাজে কি হয়? বৈষম্য বাড়ে, আর মানুষের প্রতি মানুষের মায়া মমতা কমে যায়। আর ৩ নম্বর সংকটটা হয়তো আমাদের সবার জীবনের সাথে জড়িত, সেটা হলো সামাজিক বিচ্ছিন্নতা বা সোশ্যাল এলিয়েনেশন। একবার ভাবুন, রাষ্ট্র যখন আপনার শিক্ষা, স্বাস্থ্য, বিচার সবকিছুর দায়িত্ব নিয়ে নিচ্ছে, তখন কিন্তু কমিউনিটির আর খুব একটা দরকার থাকছে না। আমরা প্রতিবেশীর ওপর, সমাজের ওপর নির্ভর করা কমিয়ে দিচ্ছি। ফলে আমরা হয়ে পড়ছি একা একা এক একটা দ্বীপের মতো। আমাদের একটাই কানেকশন, আর সেটা হলো রাষ্ট্রের সাথে। সামাজিক বন্ধনগুলো এভাবেই দুর্বল হয়ে পড়ছে। এই পুরো বিষয়টাকে হাল্লাক ব্যাখ্যা করেছেন দার্শনিক নির্সের একটা বিখ্যাত আইডিয়া দিয়ে, উইল টু পাওয়ার বা ক্ষমতার প্রতি তীব্র আকাঙ্ক্ষা। আধুনিক রাষ্ট্র শুধু টিকে থাকতে চায় না, সে চায় আরও ক্ষমতা, আরও নিয়ন্ত্রণ, আরও আধিপত্য। সে ক্রমাগত বড় হতে চায়। আর ক্ষমতার এই অফুরন্ত ক্ষুধার ফলাফল কি? যুদ্ধ, সংঘাত আর ধ্বংস। এত সব সমস্যার কথা তো শুনলাম, তো সমাধানটা কি? এখান থেকে বের হওয়ার পথ কি? দেখুন, হাল্লাক কিন্তু কোনো সহজ ফর্মুলা বা রাজনৈতিক রেসিপি দিয়ে দেননি। তিনি বরং আমাদের চিন্তার গোড়াতেই একটা বড় ঝাঁকুনি দিয়েছেন, আমাদের ভাবতে বাধ্য করেছেন। আর এখানে একটা খুব কমন প্রশ্ন আসে। অনেকেই হয়তো ভাবছেন ইরান বা পাকিস্তানের মতো দেশগুলোর কথা, ওগুলো কি ইসলামিক স্টেট না? হাল্লাকের উত্তরটা কিন্তু খুবই স্পষ্ট, না। তিনি বলছেন ওগুলো হলো আধুনিক রাষ্ট্র, যার উপর একটা ইসলামিক লেবেল সাঁটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ভেতরে ইঞ্জিনটা, মানে পুরো সিস্টেমটা কিন্তু সেই মডার্ন স্টেটেরই। এরা ইসলামিক শাসনের আসল প্যারাডাইম বা দর্শনকে ধরতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাহলে একদম শেষ কথায় আসি। হাল্লাকের মতে আসল সমস্যাটা কোনো খারাপ নেতা বা শাসকের না, আসল সমস্যাটা হলো রাষ্ট্র নামের এই কাঠামোটার ভেতরেই। ধরুন, একটা গাড়ির ইঞ্জিনই নষ্ট, আপনি বারবার ড্রাইভার বদল করে কি গাড়িটা ঠিক করতে পারবেন? পারবেন না। সমস্যাটা ড্রাইভারের না, সমস্যাটা মেশিনের। আর এখানেই ওয়াইল হাল্লাক আমাদের সবার জন্য একটা বিশাল এবং কঠিন প্রশ্ন রেখে গিয়েছেন। ভবিষ্যতের পথটা কোথায়? এই আধুনিক রাষ্ট্রকে নকল করার মধ্যেই, নাকি এর দেয়াল ভেঙে সম্পূর্ণ নতুন কোনো মানবিক ব্যবস্থা কল্পনা করার মধ্যে? আরেকটু ভাবলে দেখবেন, এই প্রশ্নটা কিন্তু শুধু মুসলিমদের জন্য না। আধুনিকতারই গভীর সংকটের সময় এই প্রশ্নটা আজ আমাদের সবার।